শুরুতেই বড় খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি আজ পিছিয়ে গেল। 15ই জানুয়ারির পরে আজকে শুনানি হওয়ার কথা ছিল। সব পক্ষকে হলফনামা দিতে 2 সপ্তাহের সময় দিয়েছিল সর্বোচ্চ আদালত, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী মঙ্গলবার অর্থাৎ 10 তারিখ হবে মামলার পরবর্তী শুনানি। কিন্তু কি কারণে এই শুনানি পিছলো, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র। কুসুমিতা, দেখো, এর আগের দিন যেদিন হিয়ারিং হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকার থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা রাজ্যে পুলিশের তরফ থেকে সময় চাওয়া হয়েছিল। যে অভিযোগগুলো আনা হয়েছিল ইডির দ্বারা তাদের বিরুদ্ধে, সময় চেয়েছিলেন তারা 3 সপ্তাহ, কিন্তু সেদিন সুপ্রিম কোর্ট 2 সপ্তাহ সময় দিয়েছিল রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানানোর জন্যে, রাজ্য পুলিশকে বক্তব্য জানানোর জন্যে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তাকেও একই 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। আজকের ডেট ছিল হিয়ারিংয়ের জন্য, কিন্তু আজকে যখন হিয়ারিং স্টার্ট হওয়ার আগেই আইটেম নম্বর 11 এবং আইটেম নম্বর 12 ছিল কোর্ট নম্বর 17-তে, কিন্তু যখন হিয়ারিং স্টার্ট হয় তার আগেই আজকে মেনশন করেন তুষার মেহতা, সলিসিটর জেনারেল, এবং তিনি বলেন কি তাদেরকে গতকাল রাত্রিরে 3টে এফিডেভিট জমা পড়েছে, কাউন্টার এফিডেভিট যেটা জমা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্য পুলিশের তরফ থেকে। সেক্ষেত্রে তারা এখনও পুরোটা পড়তে পারেননি এবং সেটার রিপ্লাই দিতে তাদের সময় লাগবে, তাই তিনি সময় চান অন্তত 1 সপ্তাহ সময় দেওয়া হোক তাকে। সুপ্রিম কোর্ট তখন বলে কি ঠিক আছে, নেক্সট হিয়ারিং তারা করবেন আগামী মঙ্গলবার। 1 সপ্তাহের জন্য সময় দেওয়া হচ্ছে ইডিকে এবং কেন্দ্রীয় সরকারকে জবাব দেওয়ার জন্য, কাউন্টার ফাইল করার জন্য, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের তরফ থেকে ফাইল করা হয়েছে তার জবাব দেওয়ার জন্য। এখন হিয়ারিং আগামী মঙ্গলবার হবে 10 তারিখ, যেটা সুপ্রিম কোর্ট আজকে জানিয়েছে। কিন্তু যে 3টি এফিডেভিটের কথা বলছিলেন তুষার মেহতা আজকে, যেটা গতকাল রাত্রিরে ফাইল করা হয়েছে, তার মধ্যে একটা এফিডেভিট আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে ফাইল করা হয়েছে, এবং সেটাতে তিনি কি বলেছেন সেটা যদি আমরা সবথেকে উল্লেখযোগ্য দেখি, সেটা তিনি সেখানে বলছেন কি তিনি যখন খবর পান কি আইপ্যাকের কর্ণধারের বাড়িতে রেড হচ্ছে, ইডি সেখানে রেড করছে, তখন তিনি সেখানে যান এবং সেখানে যাওয়ার পর তিনি সেখানে ইডির আধিকারিকদের পারমিশন নেন এবং তাদেরকে বলেন কি তাদের পার্টির কিছু সেন্সিটিভ ডকুমেন্টস সেখানে রয়েছে, সিক্রেট ডকুমেন্টসগুলো রয়েছে, এবং সেটা তিনি নিতে এসছেন এবং তাদের পারমিশন নিয়ে সেখান থেকে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তিনি সেখান থেকে চলে এসেছিলেন। তিনি ইডির সার্চে কোনো বাধা দেননি, সেটাও তার তরফ থেকে বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ইডি যেভাবে সার্চ করছিল সেই প্রশ্নগুলো তো রয়েছেই, কি ইডি এভাবে মামলা করতে পারে কি পারে না, সে কথাগুলো তিনি বলেছেন তার অ্যাফিডেভিটের মধ্যে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অভিযোগগুলো গতবার হিয়ারিং আমরা দেখেছিলাম তুষার মেহতা এবং ইডি তরফ থেকে করা হয়েছিল, মুখ্যমন্ত্রী চুরি করতে গেছিলেন, সেখানে তিনি অ্যাক্ট অফ থেফট করেছেন এবং তার অ্যাকমপ্লিস হিসাবে সেখানে রাজ্য পুলিশ ছিল, ডিজি ছিলেন এবং সেখানে পুলিশ কমিশনার সেখানে উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং ইডি সেদিন দাবি করেছিল যে মামলাটা তারা ফাইল করেছেন, প্রায় 17টি ধারা দেওয়া হয়েছে বিএনএসের, এবং সেটাতে বলা হয়েছে এই ধারার আন্ডারেই তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকিদের বিরুদ্ধে কেস করা হোক। এবং তার মধ্যে চুরি এবং ডাকাতির মতো মামলাও তারা নিয়ে এসেছিলেন, এবং তারা বলছেন কি যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিজি এবং কমিশনার সেখানে অ্যাকমপ্লিস হিসাবে মদত করেছিলেন, তাই এই তদন্ত শুধুমাত্র সিবিআই করতে পারে, এ কথাও সুপ্রিম কোর্টের কাছে রেখেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু আজকে আমরা দেখলাম প্রথমেই তো দিন পিছিয়ে গেল, কিন্তু যে অ্যাফিডেভিটটা ফাইল করা হয়েছে রাজ্যের তরফ থেকে তার মধ্যে আমরা দেখছি সেটাতে জানানো হয়েছে কি মুখ্যমন্ত্রী কোনো থেফট সেখানে করেননি। তিনি যখন খবর পান কি প্রতীক জানের বাড়িতে রেড হচ্ছে, তিনি সেখানে যান এবং ইডি আধিকারিকদেরকে তিনি বলেন কি তার পলিটিক্যাল সেন্সিটিভ ডকুমেন্টসগুলো রয়েছে সেখানে, সেটা তিনি নিতে এসছেন, তাদের পারমিশন নিয়ে সেখান থেকে তিনি সেই ডকুমেন্টসগুলো নিয়ে চলে আসেন এবং তিনি কোনো বাধা দেননি ইডির সার্চে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। হলফনামার জন্য আদালত 2 সপ্তাহ সময় দিয়েছিল আপনারা জানেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে হলফনামা দেওয়া হলো তা সেখানে বলা হচ্ছে ইডির আধিকারিকরা পৌঁছেছেন জেনে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং ইডির তল্লাশিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বাধা দেননি। ইডি আধিকারিকদের অনুমতি তিনি নিয়েছেন এবং সেই অনুমতি নেওয়ার পরে যে সেন্সিটিভ এবং সিক্রেট তথ্য ছিল তৃণমূল কংগ্রেসের নিজস্ব, সেগুলো তিনি সেই দিনকে নিয়ে এসেছেন তার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামায় এটাই বলা হয়েছে এবং তার প্রেক্ষিতে ইডি এবার নিজেদের বক্তব্যের জন্য কিছুদিন সময় চেয়েছে। তাই আজকে যে শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি সুপ্রিম কোর্টে হচ্ছে না। আইপ্যাক মামলায়, ইডির করা মামলায় আজকের শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত হলো, অর্থাৎ আগামী মঙ্গলবার রয়েছে পরবর্তী শুনানির দিন। আমি চলে যাব সৌভিক মজুমদার, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এখানেই তো প্রশ্নটা উঠবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আমরা
দেখেছিলাম একেবারে সংবাদ মাধ্যমের সামনে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ তাদেরকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকে গিয়েছিলেন। তিনি সবুজ ফাইল নিয়ে এসেছিলেন, তার কাছে আর কি কি ডিজিটাল নথিপত্র তিনি নিয়ে এসেছেন তিনি সেগুলো সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে ইডি এসেছিল তথ্য প্রমাণ চুরি করতে, তাই তিনি ওগুলো নিয়ে এসেছেন। ইডির পক্ষ থেকে যে মামলা হয়েছিল সেখানেও কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু চুরি নয়, ডাকাতির চেষ্টার মতো অভিযোগ পর্যন্ত আনা হয়েছিল। সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামায় ঠিক কি বলা হচ্ছে? দেখো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হলফনামার কথা এতক্ষণ আমার সহকর্মী বিজেন্দ্র বলছিল, যে সেই কথাই উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বক্তব্য হলো যে তিনি ইডির যারা আধিকারিক ছিলেন সেই আধিকারিকদের সেদিনকে ওখানে বলে সেখান থেকে যা ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসগুলো তিনি নিয়ে এসেছিলেন। এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠেছিল। ইডির তরফ থেকে যেমন অভিযোগ করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুই শীর্ষস্থানীয় পুলিশ কর্তাকে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্ট যেগুলো ছিল সেগুলো ছিনিয়ে নিয়ে এসছেন বা চুরি করে নিয়ে এসছেন বা ডাকাতি করে নিয়ে এসছেন। সেই একই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একইভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধেও করা হয়েছিল। ফলে তুমি জানো যে এর আগেও কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে ইডির তরফের আইনজীবীরা জানিয়েছিলেন যে তারা ওই দিন ওই ঘটনাস্থল থেকে, অর্থাৎ সল্টলেকের যে আইপ্যাকের অফিস ছিল সেই অফিস থেকে এবং তার পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি থেকে, এই দুটি জায়গা থেকে তারা কিন্তু কোনো কিছু বাজেয়াপ্ত করেননি। অর্থাৎ তাদের যে সিজার লিস্ট ছিল সেই সিজার লিস্টে কিন্তু কোনো কিছুই নেই। অর্থাৎ তারা এই দুটি জায়গা থেকে কোনো কিছু বাজেয়াপ্ত করেননি বলে ইডির আধিকারিকরা তারা সুপ্রিম কোর্টের কাছে তাদের অবস্থান স্পষ্ট করেছিল। ফলে ইডি যখন তাদের অবস্থান স্পষ্ট করে বলছেন যে তারা কিছুই বাজেয়াপ্ত করেননি, ফলে তখন কিন্তু সরকারের তরফ থেকে যে দাবি করা হয়েছিল যে সেখান থেকে ইডির তরফের আধিকারিকরা তারা তথ্য চুরি করতে গেছিলেন, সেই দাবি কিন্তু সেই মুহূর্তে তার গ্রহণযোগ্যতা হারায়। ফলে তুমি বুঝতে পারছো এর পরবর্তী ক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি সেখানে যা ডকুমেন্টস নিয়ে এসছেন সেগুলি ইডির আধিকারিকদের কাছ থেকে দিয়ে তারপর তিনি সংগ্রহ করেছেন, তাদেরকে জানিয়ে তিনি সংগ্রহ করেছেন, তাদের অনুমতি দিয়ে তিনি সংগ্রহ করেছেন। ফলে এই গোটা বিষয়টা ঘিরে এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠেছিল সেটা কিন্তু দুপক্ষের তরফ থেকেই আজকে খারিজ করা হয়েছে। ফলে তুমি জানো যে আজকে যখন এই মামলার শুনানি শুরু হয় সেই সময় একেবারে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে 2-3টি হলফনামা জমা দেওয়া হয়েছে সেগুলো গতকাল এবং গত পরশু জমা দেওয়া হয়েছে। ফলে সেগুলিকে পড়ে দেখে তার মধ্যে কি রয়েছে সেগুলো খতিয়ে দেখে তার উত্তর দেওয়ার জন্য তাদের স্বভাবতই বেশ কিছুটা সময় প্রয়োজন। সেই সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে। আগামী মঙ্গলবার যখন এই মামলার শুনানি আবারও শুরু হবে সেই সময় কিন্তু দুপক্ষের অবস্থান কি থাকে সেটা স্পষ্ট হবে। কুসুমিতা, একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।